নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। গতকালকে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইনজিওর্ড হয়েছিলেন। প্রথমে যে নিউজটা এসেছিল সেটা একরকম, পরে যে নিউজটা এসছে সেটা আরেক রকম। এবং আমরা আজকে যে ফটো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আনন্দবাজার পত্রিকার ফ্রন্ট পেজে যে ফটোটা দেখেছি, তারপরেই কিন্তু আমাদের একটা সন্দেহ দাঁড়া বেঁধেছে। বিশেষ করে আমরা এই সন্দেহটা প্রকাশ করছি এই কারণেই করছি যে কোনো ব্যক্তি যদি অ্যাক্সিডেন্টলি কিছু হয়ে থাকে বা পেছন থেকে যদি কাউকে ধাক্কা মারাও হয়, ধাক্কা মারার পর তিনি যখন মাটিতে পড়বেন, তার মাথায় যে চোটটা লাগছে এবং লাগার পর যে রক্তটা ঝরছে, সেই রক্তের সাথে কেউ একজন ছবি তুলবেন, এটা কখনো হতে পারে? আমরা আজকে বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টের শ্রমিক বাগচির কাছে এসেছি। যদিও উনি ডাক্তার নন, কিন্তু আইনি যে ভাষা এবং আইন কোন কোন জায়গায় এটাকে প্রোটেক্ট করতে পারে বা এটা এক ধরনের ছলনা কিনা, সেটাও আমরা জিজ্ঞেস করবো। শ্রমিকদা, আমাদের কাছে পরিষ্কার প্রশ্ন, আমরা আজকে সোশ্যাল মিডিয়াতে এবং আনন্দবাজারকে কোট করছি এই কারণে, আনন্দবাজার হচ্ছে বাংলার একটা ভরসাযোগ্য পত্রিকা। সেই পত্রিকায় যদি ফ্রন্ট পেজে দেখি যে ছবিটা প্রকাশিত হয়েছে, তাতে যে ছবিটা দেখা যাচ্ছে, একটা মানুষ যখন অ্যাক্সিডেন্ট হয় বা ধাক্কা লেগেছে বা ধাক্কা মেরেছে কেউ, তারপর সে যখন পড়ে যাচ্ছে তার কপালে রক্ত বয়ে নিচে দিয়ে বইছে, সেই ফটো কেউ তোলে ঘরের মধ্যে? মানে ওটা ওই ছবিটা কোথায় তোলা আমি জানি না, ওটা কি ওনার ঘরে তোলা? ওরা কি বলছে এটা কিন্তু হসপিটালে তোলা। যদি হসপিটালেও হয়ে থাকে, দিতে আসার পর ওই ছবিটা তোলা হয়েছে, তাহলে এতক্ষণ কেউ রক্ত বইবে, মানে শরীরে রক্ত বইবে, কেউ পুষবে না? কেউ নেই কোচার লোক, মানে কেউ নিজেও তো কোচে লোকে, এটা আপনি বলতে পারেন। মানে আসার পর 30 থেকে 35 মিনিট বসিয়ে রাখা হলো, তারপরে শুরু হলো। মানে এইভাবে কেউ সোশ্যাল মিডিয়াতে ফলো নিজেকে জাহির করার জন্য যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য আমি রক্ত পুষবো না, এটা কি ধরনের? দেখুন, মানে অনেক বড় রাজনীতিবিদ তো, তাদের মনস্তত্ত্বকে বোঝা পৃথিবীর কারো ক্ষমতা নেই। তার কারণ হচ্ছে যে মমতা ব্যানার্জি হচ্ছেন এমন একজন নেত্রী যিনি শূন্য থেকে বলতে গেলে মহাকাশে পৌঁছেছে, মানে রাজনীতির মহাকাশে বলাতে যেটা বোঝায়। সুতরাং এটাও যে একটা তার রাজনৈতিক স্ট্র্যাটেজি নয়, এটা কেউ বলতে পারে না। কারণ দুদিন আগেই তার পারিবারিক একটা গন্ডগোল আপনারা দেখেছেন, ঠিক আছে? আজকে যদি উনি এইরকম একটা ঘটনাকে সামনে এনে পরবর্তীকালে বলেন যে না, পারিবারিক ভাবেই হয়েছে, পারিবারিকের জন্যই হয়েছে, যারা বলেছিল তারাই এর মধ্যে রয়েছে, তাহলে কি হবে? পারিবারিক তত্ত্বটা যেটা পরবর্তীকালে তার ভাই মিটিয়ে নিয়ে তার সাথে থাকবো করছিল, কিন্তু দিদি বলেছিলেন পরিবারের কেউ নন, সেই তত্ত্বটাকে পুরোপুরি দিদির কথাটাকে শিলমোহর লাগিয়ে দেওয়া যাবে যে হ্যাঁ দেখো তাহলে ভাই কতটা এবং ভাইকে চিরকালের জন্য সরিয়ে দেওয়া যাবে। মানে কি, তাকে একটা দোষী প্রতিপন্ন করে দেওয়া যাবে। এটা একটা ঘটনা হতে পারে। আর যদি অ্যাক্সিডেন্টাল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এটা ঠিকই কথা বলেছেন, একজন হাই সিকিউরিটি, সবসময় তার সঙ্গে সিকিউরিটি বলয় রয়েছে এবং পুলিশের ডাক্তার থেকে শুরু করে সবকিছু রয়েছে সেই সিকিউরিটির মধ্যে। সেই রক্তটা পুছিয়ে প্রাথমিক ট্রিটমেন্টটুকু কেন তাকে দেওয়া হলো না, সেটা আমারও কাছেও একটা প্রশ্ন। এবং ওই ছবিটা যে উঠেছে, ছবিটা কিন্তু আমি আপনাকে বলি, ওটা হসপিটালে আসার পর বেডে দেওয়ার পর ছবি উঠেছে, এবং সেই বেডেটাও যে সঙ্গে সঙ্গে আসার সঙ্গে সঙ্গে দেওয়া হয়েছে তাও কিন্তু নয়। বেড দিতেও বেশ খানিকটা দেরি হয়েছে, 15-20 মিনিট প্রায় দেরি হয়েছে, যেটুকু আমরা হসপিটাল সূত্রে বা আমার সোর্স মারফত আমি যেটুকু খবর পেয়েছি। সুতরাং আপনি যেটা বলছেন, এই ঘটনা হতেই পারে। যেমন দেখুন, দুটো ইকুয়েশন আছে। ইকুয়েশন নাম্বার 1, এক হচ্ছে যে যেহেতু তার পরিবারের কেউ বলছেন যে প্রথমে তার যেহেতু বলে দিয়েছেন যে আমি মমতা ব্যানার্জির কাছে কোনো ভদ্রলোক যেতে পারে না, তার সঙ্গে কোনো ভদ্র মানুষ থাকতে পারে না, কে বলছেন? বুবুন বন্দ্যোপাধ্যায়। সেই বুবুন বন্দ্যোপাধ্যায় কি কারণে জানা গেল না, বা কোনো একটা কারণে, অন্য কোনো মোল্ডিং কারণে বা ইত্যাদি, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আবার উল্টে বললেন যে আমি পরিবারতন্ত্রে বিশ্বাস করি না, আমি তাকে মানে কোনো কিছু মনে করি না, ইত্যাদি ইত্যাদি সবকিছু বললেন। ঠিক এই বুবুন বন্দ্যোপাধ্যায় আবার 3 ঘন্টা পরে মিডিয়ার সামনে এসে বা তার সোশ্যাল মিডিয়া পেজে কি বললেন যে না, সবকিছু ঠিক আছে, উনি আমার সব, উনি আমার রাজনৈতিক শিক্ষাগুলো, ইত্যাদি ইত্যাদি বললেন, আর 380 ডিগ্রি ঘুরিয়ে বললেন। আবার ওই কাজরি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা গন্ডগোল, সেই ব্যাপারটাও প্রকাশ্যে আসছে। আবার দেখুন আর একটা কথা, এই কথাটাও বারবার উঠছে যে তুমি যদি পরিবারতন্ত্র নাই চালাও, মুখ্যমন্ত্রী যদি পরিবারতন্ত্র নাই চালান, তাহলে
নিজের ভাইকে বলছেন পরিবারের কেউ না, অথচ ভাইপোকে সব মিটিং এ দেখা যাচ্ছে। সেদিন আমরা দেখলাম ব্রিগেডের মিটিং হলো, আগে ভাইপো বক্তব্য দিল, তারপরে মুখ্যমন্ত্রী বক্তব্য দিলেন, অন্যান্য জায়গাতেও তাই। যদি তাই হয় তাহলে পরিবারতন্ত্র ভাইয়ের ক্ষেত্রে একরকম, ভাইপোর ক্ষেত্রে আরেক রকম, এইটা পরিবারের মধ্যেও প্রশ্ন উঠতে পারে। সুতরাং সেখান থেকেও যে কিছু হয়নি এটা এটা কেউ বলতে পারে না। আর উনি তো না মিথ্যে কথা বলেন, পরিবারতন্ত্রে বিশ্বাস করি না, অথচ তিনি কিন্তু পরিবারের লোকজনদের সঙ্গে, যদিও আমি জানি যে তার পরিবারের লোকজনরা হয়তো অন্যান্য জায়গায় থাকেন বা কিছু, কিন্তু পরিবারের লোকজনরা তার খোঁজ খবর রাখেন এবং পরিবারের সমস্ত লোকের সঙ্গে তার যথেষ্ট ভালো সম্পর্কও রয়েছে। সেটা আপনি একটু কালীঘাট বা হরিশ্চন্দ্র রেজিস্ট্রির মানে কান পাতুন, আপনি শুনতে পাবেন, বা আপনি কারোর কাছে খবর নিন, আপনি জানতে পারবেন। সুতরাং ভেতরে যে কি হয়েছে আমি জানি না, সিআইডি তদন্ত হবে পুলিশ জানিয়েছে, মানে পুলিশি তদন্ত না, সিআইডি তদন্ত হবে বলে পুলিশ জানিয়েছে। আশা করি সত্যটা 2-3 দিনের মধ্যে বেরিয়ে আসবে। সিআইডি কোনো তদন্ত করে কিছু বের করতে পারবে? শ্রমিকদা, আমি যেটা প্রশ্ন করছি সেটা হচ্ছে যে মানুষের মানে সেন্টিমেন্ট নিয়ে ছেলে খেলা হচ্ছে না। কারণটা দেখুন, আমি ধরে নিচ্ছি ভুবনের কেউই করেছে, ধরে নিচ্ছি পারিবারিক অশান্তির জন্যই মমতা ব্যানার্জিকে, মুখ্যমন্ত্রীকে কেউ পেছন থেকে। কি করে ধরে নিচ্ছেন? আজকে তো বলছে যে আজকে তো মেডিকেল বুলেটিন, দেখুন একজন মুখ্যমন্ত্রী, আপনি ধরে ধরে নিতে পারেন, সেটা আপনার। যদি বলছি, যদি ধরে নিচ্ছি, যদি আমি ধরেও নিই যে ঘটনাটা ঘটেছে, কিন্তু এরকম কি কখনো হয় যে একজন মুখ্যমন্ত্রী মানে মাথায় চোট পেয়েছেন, তার নাক দিয়ে বেরিয়ে দিয়ে রক্ত পড়ছে, ঝরঝর করে মানে রক্ত বেয়ে বইছে, সেটা হাসপাতালে গিয়ে তখনও পর্যন্ত তার রক্ত পচাবার কেউ নেই? আমার প্রশ্নটা এই জায়গাতে। পারিবারিক অশান্তি থাকতেই পারে, কিন্তু মানুষের সেন্টিমেন্ট নিয়ে কথা মানে হচ্ছে না, ছেলে খেলা হচ্ছে না। মানে সেটা এখন কি বলবো, এখানে তো অবশ্যই মানুষের সেন্টিমেন্ট নিয়ে তো ছেলে খেলা হচ্ছে। তাহলে কি রয়েছে সেটাও তো এই প্রশ্ন চলে আসে, তাহলে কি তাহলে রাজ্যে চলে আসে, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীর সিকিউরিটি প্রবলেম রয়েছে, এটাও কি মানুষকে বিশ্বাস করতে হবে? এটাও কি আপনি মনে করেন? দেখুন, তাহলে তো আজকে আপনারা এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করছেন, তাহলে আপনি একটা বলুন যে রাজ্যের মুখ্যমন্ত্রী, ঠিক আছে, তিনি বিধানসভা ভোটের সময় গাড়িতে ধাক্কা খেলেন কি করে, এবং যেখানে তিনি বললেন যে অন্য দলের লোকজন তাকে জোর করে গাড়িতে ওইভাবে ধাক্কা খাইয়েছে। তো এই সমস্ত কথাগুলোর তো কোনো বেস নেই। আপনি যেটা ধরে নিচ্ছেন আমিও ধরে নিচ্ছি। রাজ্যবাসীকে তো এই দল, দেখুন একটা কথা বলি আপনাকে, এই দলের তো ঠকিয়েই তো এই দল এই জায়গাটায় গেছে। মানে একটা সময় প্রজেকশন ভালো ছিল, যখন সিপিএম এর বিরুদ্ধে উনি লড়াইটা করতেন তখন প্রজেকশনটা ঠিক ছিল, কিন্তু আজকের ডেটে সব বিষয়ে তো দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, চাকরি ক্ষেত্রে মানে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, আচ্ছা রেশনে দুর্নীতি, তারপরে অন্যান্য আবাস যোজনায় দুর্নীতি, তারপরে হচ্ছে যে কলেজ সার্ভিস কমিশনে দুর্নীতি, আর আরো অন্যান্য সার্ভিস যত রয়েছে সেইগুলো ক্ষেত্রে দুর্নীতি, একদম দমকল, ইট, বালি, সমস্ত ক্ষেত্রে দুর্নীতি। এমনকি টাইপিস্টদের যে রিক্রুটমেন্ট হয়েছে লোয়ার কোর্টে, যারা স্টেনো, সেখানেও পর্যন্ত দুর্নীতি আছে। আমার কাছে সেই মামলা রয়েছে, আমার একজন মক্কেল রয়েছে, সেই মামলা হাইকোর্টে চলছে এবং হাইকোর্টের অর্ডারও রয়েছে। বেশ 3-4 জন, মানে 2টো ঘরে মামলা হয়েছে এবং সেই মামলার অর্ডার রয়েছে, পুরনো মামলা, 3-4 বছরের পুরনো মামলা, এখনো নিষ্পত্তি হয়নি। হাওড়া কোর্টেও ওদের আরেকজন, মানে আরেকটা টাইপিস্টদের আরেকটা সংগঠন, তারাও মামলা করেছে। সুতরাং দুর্নীতি সব জায়গায় রয়েছে, মানে কোথাও দুর্নীতি ছাড়া এই সরকারটা চলছে এই জায়গাটা আপনি দেখতে পাবেন না। এবং দুর্নীতির কেন্দ্রবিন্দু বা মাথাকে মুখ্যমন্ত্রী, আমি তাকে শ্রদ্ধা করি, তিনি মুখ্যমন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী, আপনার মুখ্যমন্ত্রী। আমি যদি তার দলকে আমি যদি অশ্রদ্ধাও করি, তার দলকে আমি যদি পছন্দ নাও করি, আমি যদি মনে করি যে আমি তার দলকে ভোট দেব না, কিন্তু তাহলেও তিনি তো আমার মুখ্যমন্ত্রী, তাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আপনাকে একটা কথা মানতে হবে, যে মিথ্যের বুনিয়াদ দিয়ে আজকে তার দলটা চলছে, সেই জায়গা থেকে তিনিও বেরিয়ে আসতে পারছেন না। তিনি প্রত্যেক ভোটের আগে, আপনার মনে রাখতে হবে, লোকসভা ভোট 2019, তার আগে উনি কি বললেন, প্লেনের কিছু ভাঙা ছিল, যার জন্য আমাকে ওখান থেকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, বা কেন্দ্রীয় সরকারের প্লেন আমরা ভাড়া নিচ্ছি, আমার প্রচার নষ্ট করে দেবে বলে আমাকে লেট করে আসছে, আমাকে সিট খারাপ দিয়েছে, ইত্যাদি ইত্যাদি হলো, আমার তাই পায়ে চোট লেগেছে।
বিধানসভা ভোটের আগে গাড়িতে ধাক্কা বললো বিরোধীরা করেছে, এবং সেই ভাঙা পাই খেলা হবে বলে স্লোগান চালিয়ে তিনি মানে বিভিন্ন ভোটটাকে পার করলেন। এইবার এই পরিবারতান্ত্রিক ব্যাপারটা, এইটা দেখুন, এইটা নিয়ে আমি মনে করি রাজনীতি তো করা উচিতই নয়, কিন্তু পাশাপাশি যেভাবে ডবল বয়ান উঠে আসছে, একবার তার ডাক্তাররা কাল রাত্রিরে বললেন যে উনি বলছেন যে মনে হয়েছে পেছন থেকে কেউ, এবার আজকে বলছেন যে না পেছন থেকে কেউ মারেনি, উনার মনে হচ্ছে পেছন থেকে কেউ। কিন্তু ডাক্তাররা কালকে কিন্তু বলেছেন, এবং আজকের পেপারগুলো যে আনন্দবাজারের কথা আপনি বললেন সেখানে কিন্তু বলছেন যে পেছন থেকে মারার তথ্যটা সেখানে কিন্তু একদম পরিষ্কার ভাবে প্রথম পাতাতে খবর হয়েছে। আমিও যেহেতু পেপারটা পড়ি এবং জানি, তা সুতরাং আজকে তার উল্টো দিক থেকে মানে সেই ডাক্তার তাহলে কি তিনি ভয় পেয়ে গেলেন যে লিডিং সংবাদপত্র, লিডিং মিডিয়াতে সত্যি খবরটা জানলে তাহলে যদি প্রকাশিত হয়ে যায় বা আরো বেশি করে প্রকাশ হয়ে যায় তাহলে কি আরো অনেক কিছু বেআব্রু হয়ে যাবে? তাহলে কি পরিবারতন্ত্রের আরো অনেক কিছু বাইরে চলে আসবে যেগুলো আনা কখনোই উচিত নয়? তাহলে কি সেই ডাক্তারবাবু বা পিজি সুপার তিনি কি ধমক পেলেন এই ধরনের মন্তব্য করার জন্য, যার জন্য সংবাদ মাধ্যমে মন্তব্য বেরিয়ে গেল? তারপরেই এখন তার বয়ান আজকে এই দুপুরবেলা 12-14 ঘন্টা কাটতে না কাটতে এই বয়ান চেঞ্জ হয়ে গেল। অনেক কিছু প্রশ্ন তুলে দিচ্ছে। আমি একটাই কথা বলবো যে আমি ডাক্তার নই, আপনি প্রথমেই বলেছেন একদম সঠিক। আমি এইটুকু বলবো, একজন পুলিশ মন্ত্রী, ঘটনা তার বাড়িতে হয়েছে, তিনি যদি না চান এই ঘটনায় সিবিআই চাওয়া বা অন্য কোনো কিছু কোনো কেন্দ্রীয় এজেন্সি চাওয়া প্র্যাকটিক্যালি অসম্ভব। প্র্যাকটিক্যালি অসম্ভব, অনেকে হয়তো বলবেন কেন নয়, আমি বলবো প্র্যাকটিক্যালি অসম্ভব হবে না। এবং সিআইডি রিপোর্ট যদি মুখ্যমন্ত্রী চান, যেহেতু তিনি পুলিশ মন্ত্রী, তিনি যদি চান যে হ্যাঁ তদন্ত হোক তবেই হবে, আর তিনি যদি মনে করেন যে না পরিবারতন্ত্র বাইরে চলে আসবে, ওই নামকাওয়াস্তে একটা রিপোর্ট দিয়ে কেস ক্লোজ করে দেওয়া, এর থেকে বেশি কিছু আর এগোবে না। এবং আমি এইটুকু আশা করব তিনি হয়তো সুস্থ হয়ে যাবেন, আর 2-1 দিনের মধ্যে হয়তো সুস্থ হয়ে যাবেন পুরোপুরি, এবং তিনি তার কর্মযজ্ঞে ফিরবেন। মুখ্যমন্ত্রীকে এই অবস্থায় দেখতে আমারও ভালো লাগছে না। আমি একজন সহনাগরিক, তার দলকে আমি সাপোর্ট না করতে পারি, তার আইডিওলজিকে আমি সমর্থন না করতে পারি, কিন্তু তিনি আমার মুখ্যমন্ত্রী। তার প্রতি, সেই মানুষটার প্রতি, চেয়ারকে আমি শ্রদ্ধা করি, সেই মানুষটার প্রতি আমার শ্রদ্ধা রেখে আমি এইটুকু বলছি, যাই হয়েছে বাইরে যেটুকুও এসেছে, একজন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আক্রান্ত আমি বলবো না, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী অসুস্থ, এটা আমার কাছে বেদনাদায়ক। মানে সেই দিক থেকে বেদনাদায়ক। আমি চাই তিনি সুস্থ হোক এবং সুস্থ হয়ে তিনি তার কাজকর্মে, স্বাভাবিক কাজকর্মে ফিরে আসুন। সমীরদা, শেষ প্রশ্ন যেটা হচ্ছে, বিরোধীরা বলছে অ্যাকচুয়ালি ভয় পাচ্ছেন, উনি জানেন হেরে যাবেন, এই জন্যই এসব উল্টোপাল্টা করছেন। হ্যাঁ, এটা পুরোপুরি সত্য বলে আমার মনে হয় না, আবার খানিকটাও সত্য। পুরোপুরি দেখুন, আমি আপনাকে একদম পরিষ্কার বাংলা ভাষাতে বলছি, যেহেতু বাংলাতে আপনি এটা করছেন, যেটা তথ্য উঠছে, আমি যুক্তি তর্ক যাই আপনি বলুন না কেন, সিট কিন্তু আগের বার এই লোকসভা ভোটে বিজেপি যে 18টা সিট পেয়েছিল, আমি মনে করি সেখান থেকে বিজেপির কিছু সিট বাড়বে এবং তৃণমূল আরো কিছু সিট কমবে। তার মানে এই নয় যে বিজেপি এমন কোনো বিশাল সিট পেয়ে যাবে যে বিজেপি পুরোপুরি মানে এইখানে লোকসভা ভোটে আপার ফ্রন্টে থাকবে, এরকমও নয়। হয়তো 50-50 ইকুয়েশন হবে বা একটু কম বেশি হবে, সেই আশঙ্কাটা তার মাথায় রয়েছে। এটা উনিও জানেন, এবং যারা স্ট্র্যাটেজিক তারাও বলছেন। এবং সন্দেশখালী ঘটনার পর মাটি মানুষের সরকার, যেখানে মায়ের পাশে দাঁড়াতে পারেনি মা ধর্ষিত, মুখ্যমন্ত্রী বলেন যে ছোট ঘটনা, ঠিক আছে। সুতরাং সেইখানে গিয়ে দাঁড়িয়ে, এবং যেখানে একের পর এক লোক দলবদল করছেন, এবং তাদের দলের স্ট্র্যাটেজি, তাদের নেতা মন্ত্রী থেকে শুরু করে আমলা, এমপি, এমএলএ সবাই চোর, অলমোস্ট পুরো দলটাই চোর। বেশিরভাগেরই স্থান হয় জেলে, নইলে সিবিআই ইডির র্যাডারে। সেই দলের বিশ্বাসযোগ্যতা মানুষের ভোট বাক্সে 100% আছে বলে আমার মনে হয় না। ভোট ইকুয়েশন ভাগ হবে, বিজেপির বেশ কিছু সিট বাড়বে, তবে তৃণমূল একদম শেষ হয়ে যাবে তাও নয়। এই আশঙ্কাটা তার মনের মধ্যে কাজ করেছে। তিনি মুখে যাই বলুন না কেন, আপনি দেখবেন একটা তথ্য তিনি কিন্তু বলছেন না, 42-42 পুরোপুরি যখন প্রচারে আসবেন হয়তো বলবেন, কিন্তু বলার আগেও তিনি ভাববেন যে জানেন, তিনি নিজেও জানেন এটা হবে না। সমীরদা, অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের দর্শকদেরকে একটা জিনিসই বলবো, আমরা কিন্তু ডাউটের জায়গায় রেখে দিলাম এই ঘটনাটা, কারণ এই ঘটনা যেটা ঘটেছে গতকালকে রাত্রিবেলায়, সেটা কিন্তু একেবারে পরিষ্কার নয়। সিআইডি কি রিপোর্ট দেবে, বা সিবিআই বা কি রিপোর্ট দেবে, বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলবেন, সেটা কিন্তু বড় কথা নয়। বড় কথা হচ্ছে ছবি কথা বলে। তো সেই ছবি কি কথা বলছে,
আর শ্রমিকরা কি কথা বললো আপনাদের সামনে আমরা পুরোটাই তুলে ধরলাম। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের